এটা যে কত বড় পজিটিভ ভূমিকা পালন করেছে ইন দ্য ডেভেলপমেন্ট অফ রিলেটিভিটি এবং অনেকগুলো থিওরির কারেকশনের ক্ষেত্রে, বিশেষ করে নন এক্সিস্টেন্স অফ ইথার যখন প্রমাণিত হলো, তখন প্রচুর থিওরিতে, প্রচুর ধারণায়, প্রচুর কনসেপ্টে কারেকশন আসলো এবং আস্তে 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 এই যে মডিউল গুলো বা নলেজের যে উইং গুলো আমরা এখন দেখতে পাই এই জায়গায়, এই জন্য ওই এক্সপেরিমেন্টের এবার আমরা আসছি আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। তাহলে একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, সাধারণ তত্ত্ব, আর তার একটা বিশাল কেস হচ্ছে আমরা এখন যেটা পড়বো আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। এই কন্টেন্টস গুলো পারফেক্ট হবে অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, এবং তুমি দেখতে পাচ্ছ এখানে 22টা টপিক আমাদের আলোচনা করতে হবে। 22টা টপিকের মধ্যে সবগুলো যে একই রকম সেটা নয়, আবার একটার সঙ্গে আরেকটার লিঙ্ক রয়েছে। সিকুয়েন্সিয়ালি যদি আমরা এটা না পড়ি তাহলে কিন্তু আমরা জানতে পারবো না। এই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে ক্লাসগুলো মিস করবা না, কেননা রিলেটিভিটি খুবই মজার একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, এবং তোমার মানে চিন্তাশীলতার যে ডেপথ, সমস্যা চিন্তাশীলতার ডেপথটাকে তুমি এনজয় করতে পারবা, যে কত ক্রিটিক্যাল চিন্তা মানুষ করতে পারে। ওকে, আমরা এবার শুরু করছি আমাদের লেকচার। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তথ্য। আমি কিছুটা ইন্ট্রোডাক্টরি থেকে শুরু করব এবং লাস্টে যে একটা টপিকে মানে একটু এক্সটেন্ডেড ফর্মে আমি ডিসকাস করার চেষ্টা করব। দেখো সমস্যাটা কি ছিল। গ্যালিলিও এবং নিউটন যে বলবিজ্ঞানের তারা প্রবর্তন করেছিলেন, তার অনেক কিছুই ঠিক আছে। অনেক কিছুই ঠিক মানে কি, ক্লাসিক্যাল ফিজিক্স তো পুরোটাই নিউটনের ধারণার উপরেই আমি বলবো এস্টাবলিশড। তো এখন একটা ঝামেলা ওখানে ছিল সামান্য, সেই ঝামেলাটা হচ্ছে রিলেটিভ কনসেপ্টটা সেখানে এস্টাবলিশ ছিল না। ওখানে আমরা স্থান বলি, কাল বলি বা প্রসঙ্গ কাঠামো বলি, সবকিছুর মধ্যে একটা পরম ধারণা ছিল। পরম, এটাকে আমি বলছি স্থির, তার একটা পরম স্থির। এটাকে বলছি গতিশীল, তার একটা পরম গতিশীল। তো এই জায়গাতে যে সমস্যাটা হলো সেটা হচ্ছে একটা রেঞ্জের বাইরে যখন যায় কোন একটি কণার গতিশীলতা, যখন অন্য একটি কণা বা অন্য কোনো একটা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে, আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে তোমার এই আমার কথাগুলোর ধারাবাহিকতা বা আমার কথাগুলোর গতিশীলতাটা বুঝতে তোমার সুবিধা হবে। যেমন ধরো, তুমি একটা ট্রেনের মধ্যে বসে আছো, কল্পনা করো চট্টগ্রামে স্টেশনে আমরা ধরি, ট্রেনের মধ্যে বসে আছো, তোমাকে সি অফ করতে গেছে তোমার ছোট ভাই। এখন ট্রেন ছাড়েনি, ট্রেন দাঁড়িয়ে আছে। তোমার ছোট ভাই জানলার বাইরে দাঁড়িয়ে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে, তোমার সাথে গল্প। তাহলে তুমি ট্রেনের মধ্যে, তোমার ছোট ভাই কিন্তু স্টেশনে, তোমরা দুজন দুইটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে আছো। তুমি ট্রেনের মধ্যে একটা সিট নাম্বার তোমাকে দেওয়া হয়েছে, তাহলে তোমার কামরা রেসপেক্টে সিট নাম্বার একটা স্থানাঙ্ক আছে। আবার তোমার ছোট ভাই দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের উপর, সে হচ্ছে স্টেশনের রেসপেক্টে, স্টেশনের স্থানাঙ্ক অবস্থা রেসপেক্টে সে দাঁড়িয়ে আছে। যখন এই ট্রেনটা চলতে শুরু করলো, তখন তোমার সাথে তোমার ছোট ভাইয়ের সেপারেশন শুরু হলো, অর্থাৎ তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে শুরু করলো, এবং দেখা যাচ্ছে যে একটু আগে যে দুটো কাঠামো তুমি আর তোমার ভাই মুখোমুখি দাঁড়িয়েছিলে একই সরলরেখা বরাবর, এখন
তোমার সেই বিন্দুটা গ্র্যাজুয়ালি তোমার ভাই থেকে দূরে চলে যাচ্ছে। তোমার ভাই কিন্তু তার জায়গাতে দাঁড়িয়ে আছে। এখন এই ঘটনা ব্যাখ্যাটা দুই রকম হতে পারে। এক, তুমি বলতে পারো যে আমি ট্রেনের মধ্যে যেখানে বসেছিলাম সেখানেই তো বসে আছি, আমি তো কোথাও যাই নাই, তাহলে আমার ভাই আমার থেকে দূরে চলে গেছে। লজিক্যালি কিন্তু কথাটা উড়িয়ে দেওয়ার মতো নয়। আর সেকেন্ড হচ্ছে, যেটা আমরা বলে থাকি সেটা হলো, স্টেশনে যেহেতু তোমার ভাই দাঁড়িয়েছিল, তাহলে ও ওখানে দাঁড়িয়ে আছে, ওর সাপেক্ষে তোমার প্রসঙ্গ কাঠামোটি গতিশীল হয়েছে। সেই কারণে তোমার সঙ্গে তোমার ভাইয়ের ওই প্রসঙ্গ কাঠামোর গতিশীলতার সাপেক্ষে একটা গতিতে তোমার বডিটাও ওখান থেকে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। So this is the basic concept between motion and stability. Clear হয়েছে? জি স্যার। তোমার প্রসঙ্গ কাঠামো হচ্ছে ট্রেন, তোমার ভাইয়ের প্রসঙ্গ কাঠামো হচ্ছে স্টেশন। তো স্টেশনের রেসপেক্টে তোমার ভাই যেখানে ছিল সেখানেই আছে, ট্রেনের সাপেক্ষে তুমি যেখানে ছিল সেখানেই আছো। তফাৎটা হচ্ছে স্টেশনের সাপেক্ষে তোমার দূরত্ব তৈরি হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। এখন যদি আমি এই রেফারেন্সটা না দিতাম যে, হ্যাঁ বলো, কেউ কিছু বললে? না স্যার, বলেনি কিছু। তাহলে স্টেশন এবং ট্রেন এই দুটো প্রসঙ্গ যদি না আসতো, তাহলে কিন্তু আমরা এই বর্ণনাটা ক্লিয়ার করে দিতে পারতাম। এখন একজন লোক সাইকেল চালাচ্ছে, আমি দেখতে দেখতে পাচ্ছি, তো আমি বলছি ও গতিশীল অবস্থায় আছে, ভালো কথা। তো ওই সাইকেলের পেছনে যে বসে আছে সে তো ওকে গতিশীল দেখতে পাচ্ছে না। পাচ্ছে? তুমি মোটরসাইকেলের উপর বসে আছো, তোমার পিছনে আরেকজন বসে আছে, তো তোমরা দুইজন তো মোটরসাইকেলে বসার সময়ও যে দূরত্বে ছিলে সিটের উপর, তোমরা তো 50 মাইল যাওয়ার পরে একই দূরত্বে আছো, তাহলে তোমরা তো পরস্পরের সাপেক্ষে গতিশীল নও। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তুমি যদি গতিশীল না থাকতা, তোমার মোটরসাইকেল গতিশীল না থাকতো, তুমি 50 কিলোমিটার রাস্তা কিভাবে গেলে? তাহলে নিশ্চয়ই তোমার গতিশীলতার নির্ধারণের জন্য আরেকটা প্রসঙ্গ কাঠামো এখানে রয়েছে, সেটা হচ্ছে ভূমি। অর্থাৎ তুমি যেখান থেকে স্টার্ট করেছিলে ওখানে তুমি যদি একটা প্রসঙ্গ কাঠামো মনে মনে কল্পনা করে থাকো, তাহলে তুমি সেটার সাপেক্ষে গতিশীল। আসলে তোমরা দুজন মোটরসাইকেলটাকে একটা প্রসঙ্গ কাঠামো ধরলে, ওইটার সাপেক্ষে দুজনেই স্থির ছিলে বিধায় তোমাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। যেমন তুমি চিটাগাং স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় তুমি আর সামনে যে ভদ্রলোক মুখোমুখি বসেছিলে বা পাশাপাশি বসেছিলে, তোমরা কিন্তু তোমাদের জায়গাতেই বসে আছো, কিন্তু ট্রেনটা ঢাকায় চলে গেছে, তোমরা কেউ কারোর থেকে সেপারেটেড হওনি। তার মানে এখানে প্রসঙ্গ কাঠামো একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, এই বর্ণনা দেওয়া যায়। রাইট? রাইট স্যার। ঠিক কিনা? তার মানে স্যার কোন বস্তুর গতি বর্ণনা করার জন্য একটা স্থানাঙ্ক ব্যবস্থাকে নির্দিষ্ট করে ধরে নিতে হবে। তা যদি হয় তাহলে এবার দেখবো যে এই গতিশীলতার মধ্যে যে আপেক্ষিকতা, এটা কিভাবে ঢুকলো, বা কেন আমরা বলছি যে আপেক্ষিক গতিশীলতা, অথবা এক কথায় রেফারেন্স থাকতে হবে।
রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স ফ্রেম থাকতে হবে, আদারওয়াইজ ওই গতিশীলতা তুমি মেজারমেন্ট করতে পারবে না। আর যখনই তুমি রেফারেন্স দিবে তখনই সেটা রিলেটিভ হবে, পরম হবে না। কারণ পরম গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো কিছু বস্তুকে আমি, পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর স্থিতিকে আমি বলছি পরম স্থিতি। আমি পরম স্থিতিশীল বস্তুটাকে আমাকে রেফারেন্স দিতে এর সাথেই ছিল গতিশীল কাঠামো, মানে আরেকটা কাঠামো মনে করো, স্টার্টিং দুজনের, এটার মূলবিন্দু ও, এটার মূলবিন্দু ও প্রাইম, এটা মনে করো এক্স, এটা এক্স প্রাইম, এটা মনে করো ওয়াই, এটা ওয়াই প্রাইম, এটা মনে করো জেড, এটা জেড প্রাইম। অর্থাৎ আমরা এটাকে বলছি এস কাঠামো, এটাকে বলছি এস প্রাইম কাঠামো, নামকরণের ক্ষেত্রে। এই কাঠামোর সাপেক্ষে তোমাকে যে সি অফ করতে আসছিল সেই কাঠামোর সাপেক্ষে দাঁড়িয়েছিল, আর তুমি স্টেবল আছো এই কাঠামোর সাপেক্ষে। যখনই এটা একটা নির্দিষ্ট বেগে মুভ করছে, ধরো সমবেগ, কিছুক্ষণ পর তোমাদের সিচুয়েশনটা হয়ে গেল এরকম। সবাই একটু মনোযোগ দাও। মনোযোগের অভাবে আমরা অনেক সময় অনেক সহজ জিনিস বুঝতে পারি না। লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে একটা নির্দিষ্ট এক্সিস বরাবর গতিশীল ধরেছি, কারণ আসলেই তো তাই, ও তো একটা নির্দিষ্ট অক্ষ বরাবর যাচ্ছে, ট্রেনটা উপরের দিকে উঠবে না, তারপর হচ্ছে কি বলে তোমার ল্যাটারালি কোনো ডিস্টেন্স ট্রাভেল করবে, এরকম একটা কনসেপ্ট আমরা ধরেছি। তাহলে শুরুতে দুজনে ছিল একই জায়গাতে, এখন এটা ভি বেগে গতিশীল হওয়ার কারণে টি সময় পরে তাদের মধ্যে সিচুয়েশনটা এরকম হচ্ছে, অর্থাৎ ও ও প্রাইম, অর্থাৎ at time t equal to 0 ও is equal to ও প্রাইম ছিল পজিশন, আর at time t, তাহলে ও ও প্রাইম ডিস্টেন্স মানে হচ্ছে ভিটি, কারণ সেটা টি বেগে ভি বেগে টি সময় যাবত গতিশীল। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে বা কোনো কনফিউশন আছে কিনা? না স্যার, সে ওয়াই বা জেড এক্সিস বরাবর কোনো দূরত্ব অতিক্রম করেনি, তার কারণ সেদিকে সে গতিশীল নয়, সে শুধুমাত্র এক্স অক্ষের প্যারালালি প্রসিড করেছে। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখানে একটা বিন্দু, মনে করো তুমি যে সিটে বসে আছো, তোমার স্থানাঙ্ক হচ্ছে ওই তোমার কাঠামো সাপেক্ষে স্থানাঙ্ক হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। কিন্তু এখানে তো আর একটা তোমার ভাই দাঁড়িয়েছিল, এখানে ও তো আশা করতে পারে যে আমার ভাই এখন এখান থেকে তো এক্স ওয়াই জেড ডিস্টেন্স কত, সেটা যদি সে আশা করে তাহলে সে মাপবে এক্স ওয়াই জেড। এখন এক্স মানে হচ্ছে এই কাঠামোর মূল বিন্দু থেকে দূরত্ব, আর এক্স প্রাইম মানে হচ্ছে এই কাঠামোর মূল বিন্দু থেকে দূরত্ব। ক্লিয়ার? এক্স মানে হচ্ছে এক্স প্রাইম প্লাস ও ও প্রাইম, তার মানে এক্স প্রাইম প্লাস ভি টি, রাইট? extension of cyst extension of cyst কনফিউশনের কোনো সুযোগ নাই। যারা এখানে লগ ইন করেছো নিশ্চয়ই সবাই আমার কথা শুনতে পাচ্ছ, লেখাগুলো দেখতে পাচ্ছ নাকি? দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে স্যার।
তাহলে কথা বলছো না কেন? আমি বলছি এই যে লিখলাম এটা এটা ঠিক আছে তোমার? আনমিউট করতে গেলে স্যার এই হোয়াইট মানে বোর্ডে স্যার টাচ লেগে যাচ্ছে, এই কারণে সমস্যা স্যার। বুঝতে গেছে, সমস্যা নেই। পরিষ্কার দেখা যাচ্ছে যে এখান থেকে দুইটা রিলেশন একটা পাচ্ছে। একটা হচ্ছে আনপ্রাইমের মাধ্যমে প্রাইমের রিলেশন, আর একটা হচ্ছে প্রাইমের মাধ্যমে আনপ্রাইমের রিলেশন। এখন এইটা হচ্ছে মূলত ডিরেক্ট রিলেশন আমার এরকম প্রয়োজন, আর এটা হচ্ছে ইনভার্স উল্টা রিলেশনটা। কিন্তু ওয়াই এর দিকে কোনো ডিস্টেন্স ট্রাভেল নাই, জেড এর দিকে কোনো ডিস্টেন্স ট্রাভেল করে নাই। এটা অ্যাকচুয়ালি আমি গ্যালিলিও ট্রান্সফরমেশনের ধারণাটা এখানে আলোচনা করলাম, অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্স অনুযায়ী বা ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী, ক্লাসিক্যাল কনসেপ্ট অনুযায়ী যদি আমি হিসাব করি, যেখানে আমরা সকল স্থান কাল এবং কি বলে গতিশীলতা সবকিছুকে যেখানে আমরা পরম বিবেচনা করছি, সেই ধারণা অনুযায়ী এখানে যদি ও দেখেছে টাইমটা টি, ও দেখেছে টি প্রাইম, তাহলে ওদের টাইমটাও টি প্রাইম ইকুয়াল টু টি। এটা ছিল গ্যালিলিও অন্তরের কনসেপ্ট, আর এটি হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স এর। এই যে আমি ধরলাম এখানে ভি হচ্ছে ধ্রুবক, ভি ধ্রুবক অর্থাৎ কাঠামোর গতিবেগ হচ্ছে ধ্রুবক। তাহলে যখন দুটো কাঠামো পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল থাকে, মজার কথাটা লক্ষ্য করো, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, এখানে কাউকে স্থির কাউকে গতিশীল আমি বলি না, কি বলেছি? পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল থাকে, তাদেরকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। কি বলা হয়? জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। যখনই, কিন্তু এটা কি সারা জীবন মানে পৃথিবীর সব গতিতে কি প্রসঙ্গ কাঠামো জড় থাকবে এমন কোনো কথা আছে? মানে কনস্ট্যান্ট বেগে গতিশীল থাকবে এমন কোনো কথা আছে? জি না স্যার। তাহলে আমরা সংজ্ঞা দুটো ক্লিয়ার করি। জড় প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা হচ্ছে, এটা খুব জরুরি, কাঠামো মানে যেখানে নিউটনের গতির সব সমীকরণ উপলব্ধি করা সম্ভব। আমরা যে নিউটনের সমীকরণে বা নিউটনের আমরা দ্বিতীয় সূত্রটাই বলি, বস্তুর উপর প্রযুক্ত বল এবং তাতে সৃষ্ট ত্বরণ হচ্ছে পরস্পর সমানুপাতিক। বস্তুটাকে কোন কাঠামোতে অবস্থিত বিবেচনা করেছে ওখানে? জি না স্যার, ওখানে তো করা হয়নি স্যার। না, একটা প্রসঙ্গ কাঠামো তো আমরা বিবেচনা করেছি, সেটা হচ্ছে উনি ওনার বর্ণনা অনুযায়ী বা ওনার কনসেপ্ট অনুযায়ী বস্তুটি একটা পরম স্থানে রয়েছে। পরম স্থান মানে সেই স্থানটা সাপেক্ষে বস্তু গতিশীল হবে, তাই ওই স্থানটি হয়তো স্থির রয়েছে, অথবা সর্বোচ্চ এমন হতে পারে যে সে যদি গতিশীল থাকেও তাহলে সমবেগে গতিশীল রয়েছে। কিন্তু এটা তো পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের চেহারা তো এরকম নয়। জি স্যার। তুমি একটা প্লেনের মধ্যে আছো,
কল্পনা করে বিশাল একটা জাহাজ বা প্লেন, যাই হোক, ও একটা ত্বরণে গতিশীল আছে, হতে পারে না? হতে পারে না? স্যার হতে পারে স্যার। তুমি ওর মধ্যে মোটরসাইকেল চালাচ্ছ, তুমি ওর মধ্যে অন্য একটা কার চালাচ্ছ, তোমার ত্বরণ হচ্ছে এ প্রাইম। এবার তোমাকে যখন দুজনের সাপেক্ষে স্থির কাঠামো থেকে একটা লোক তোমাকে অবজার্ভ করবে, অবজারভার, সে কি করবে? সে কি দেখবে? কি দেখবে স্যার? এটা এ, এটা এ প্রাইম, কি হিসাব করবা? অবজারভার কি দেখবে? তোমার ত্বরণ কত দেখবে? স্যার এ প্লাস এ প্রাইম। আর যদি এমন হয় যে আবার আমি আগের কথা বললাম যে এটা অনেক বিশাল একটা প্ল্যাটফর্ম, মনে করো যে কতগুলি জাহাজ আছে যেখানে প্লেন ল্যান্ডিং করতে পারে, ওই ধরনের জিনিস হলে তুমি তো ওই দিক থেকে উল্টা দিকে আসতে পারো, তখন কি দেখবে? স্যার উল্টা দিকে আলে এ মাইনাস এ প্রাইম বা যেটা স্যার যে বড় হবে সেটার সাথে সাপেক্ষে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যদি এ আর এ প্রাইম সমান্তরাল হয় তুমি যোগ করবে, সমান্তরাল অপোজিট হলে বিয়োগ করবে, যদি অ্যাঙ্গেলে হয় তখন কি করবে? অতএব সমস্যাটা এত সহজ নয়, সমস্যাটা এত সহজ নয়। আর তখন এই যে রেফারেন্স ফ্রেম যেটা ত্বরণ নিয়ে গতিশীল অবস্থায় আছে, এখানে তো নিউটনস ল তুমি যদি রিয়েলাইজ করতে চাও, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। তো ওইটা নিয়ে তো আমরা আগে চিন্তা করি নাই। আমার তো একটা, আমি যে ফ্রেমে গতিশীল আছি সে ফ্রেমেরও তো একটা ত্বরণ থাকতে পারে, থাকতে পারে না? জি স্যার থাকতে পারে স্যার। আমি একটা এক্সপেরিমেন্ট করছি, আর্থ সার্ফেস থেকে আমি উপরে মনে করে ছেড়ে দিলাম, আমি একটা ফ্রেম অফ রেফারেন্স কোন একটা বক্স এর মধ্যে আমি আছি, আমি নিজেকে রিলিজ করে দিয়েছি, এখানে এক্সপেরিমেন্টটা করবো। আমি তো অটোমেটিক্যালি জি ত্বরণের নিচের দিকে নামছি, আর আমি এর মধ্যে যে হিসাব নিকাশ করবো সেটা কি আদৌ রাইট? If the observer stands here on the surface, তুমি যদি ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে থাকো আর আমি এখানে করি, তুমি আমাকে দেখছো, আমি যা হিসাব করবো তোমার হিসাব কি মিলবে? জি না স্যার। আমি যা দেখবো তোমার দেখা আমার দেখা কি এক হবে? ভাবতে হবে তো। আমি বলেছি আজকে আমরা থিওরিটিক্যাল থিঙ্কিং যেটাকে বলে থিঙ্কিং গ্রাউন্ডটা তৈরি করছি আজকে লেকচারটার উদ্দেশ্য হচ্ছে এটাই। একটু ভাবো, আমি এর মধ্যে বসে আছি, আমাকে ফর এক্সাম্পল একটা বেলুন আমি গ্রেভ বা প্যারাসুট নিয়ে আমি নামছি, কেমন? সো
I am falling towards the earth with at least a minimum acceleration or changing velocity. Changing velocity যদি হয় আর আমার ল্যাবরেটরিটা যদি ওর মধ্যে থাকে যেটা falling towards the earth, ওখানে আমি যেসব নিকেশগুলো করছি রিগার্ডিং মোশন অফ এনি পার্টিকেল, আর তুমি দাঁড়িয়ে এখান থেকে দেখছো, তুমি যা দেখছো আমি যা করছি, এটা কি মিলবে? না স্যার, মিলবে না এটা। তার মানে কি? তার মানে হচ্ছে every measurement is relative, definitely relative. What we're talking about, that's not absolute. এই কারণেই ক্লাসিক্যাল মানে একদম চিরায়ত ধারণা থেকে বেরিয়ে এসে একটু আপেক্ষিকতার ধারণায় আমাদেরকে যেতে হলো, এবং সেটা হলো কখন? এই ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে যে কাজটা করলেন আলবার্ট আইনস্টাইন। এই দেখো, আমি যে একটু আগে বললাম গ্যালিলিও রূপান্তর, সেটা নিয়ে একটু কথা বলি আমি। আমরা বলছি এই দুটো, এখন তোমার ভাই হচ্ছে রিয়েল একজন হিউম্যান বিং, আর তুমি মনে করো ফোটন পার্টিকেল অফ লাইট। চিন্তাটাকে একটু এক্সপ্যান্ড করার চেষ্টা করো, কেমন একটু ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তোমার থিঙ্কিং লেভেলটাকে এনরিচ করার চেষ্টা করো। তোমার ভাইটা হচ্ছে একটা হিউম্যান বিং, তুমি একজন ফোটন পার্টিকেল, দ্যাট মিন্স তুমি আলোর কণা। তোমাকেও দেখতে পাচ্ছে এই জায়গাতে। The reference frame is moving with velocity v in the direction parallel to the line you are in. No problem. এখন কি সময় পরে তোমার অবস্থান হচ্ছে, তোমার ভাইয়ের সাপেক্ষে তোমার অবস্থান হচ্ছে x is equal to x prime plus vt। তাহলে তোমার ভাইয়ের সাপেক্ষে তোমার বেগের কি অবস্থা? dx by dt যদি বের করি, dx prime by dt plus v। আমি যদি তোমার বেগ স্থির কাঠামোর সাপেক্ষে আলোর বেগ হিসেবে তোমাকে c বলি, আর গতিশীল কাঠামোতে থাকা অবস্থায় তোমার বেগকে যদি আমি c প্রাইম বলি, তাহলে হচ্ছে c প্রাইম প্লাস b, রাইট? এই রিলেশন কি বলে? রিলেশন তো এটাই বলে। স্যার থিওরিটিক্যালি যদি এটা চিরায়ত ধারণার রিলেশন কি বলছে, এটা বলছে না? জি স্যার, তোমার কথা আমি বুঝতে পারিনি শাখান। স্যার ওইটাই স্যার, যে আমরা যেভাবে পড়তেছি স্যার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে। জি স্যার, আমরা যে রিলেশনটা লিখলাম, যেটা সাধারণ আমাদের সাধারণ হিসাব অনুযায়ী চিরায়ত ধারণা অনুযায়ী যে রিলেশনটা আমি লিখেছি, সেই অনুযায়ী বললে তো এটাই হয় নাকি? জি স্যার, সেই অনুযায়ী বলে সেইটাই হয় স্যার, কিন্তু তো সেইটা নিয়ে তো কথা বলছি আমরা। আমাদের একজন আইনস্টাইন কেন দরকার ছিল, বা একজন আইনস্টাইন কেন সম্মানিত হবেন, একজন আইনস্টাইন কেন মানে যেখানে আমরা যে কোনো পদার্থবিজ্ঞানের বিশেষ করে বলবিদ্যা বা যে কোনো থিওরিকে আমরা এস্টাবলিশ করতে নিউটনের ল সাপোর্ট করে কিনা সেটা নিয়ে আমরা কথা বলি। এরপরও আইনস্টাইনের মতো একজন মানুষকে আমরা এত বেশি গুরুত্ব কেন দিব, কোন রেসপেক্টে দিব? তাহলে স্পেশালিস্টটা কোথায়, এটা তো বুঝতে হবে। এটা তো আমরা নিউটনের মেকানিক্স এর নিয়ম অনুযায়ী করেছি, সবকিছু করেছি। আমরা we can't disregard Newtonian mechanics, Newtonian concept, কিন্তু ওই যে স্পেশাল কেস রয়েছে, স্পেশাল কেস রয়েছে বলে এটা স্পেশাল রিলেটিভিটি। অবশ্যই with satisfying proper boundary condition or a special case, আমরা কিন্তু রিলেটিভিস্টিক মেকানিক্স এর যে কোনো জায়গাতে
ওই যে রিলেটিভ ভেলোসিটি, যখনই velocity is not comparable with the velocity of light, তখনই কিন্তু আমরা ক্লাসিক্যালে চলে আসি। ওই কন্ডিশন অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা নিউটনের মেকানিক্স চলে আসি। এটা একটা মজার বিষয়। আজকে তো প্রথম লেকচার, খুব বেশি কিছু তো আলোচনা করা সম্ভব না, কিন্তু যখন আমরা সামনে যাব দেখবা প্রত্যেকটা, এবং আমি এটা খুব পছন্দ করি, তোমরা যারা আমার এক্সিস্টিং স্টুডেন্ট আছো তোমরা জানো যে আমি যখন যেটাই পড়াই তার প্রিভিয়াস রেফারেন্স, ফিউচার রেফারেন্স এবং কম্পারেটিভ স্টাডিটা আমি করি কিনা? জি স্যার, অবশ্যই করেন স্যার। এটা যখন আমরা করবো তখন দেখবা যে এটা কঠিন তো প্রশ্নই আসে না। ক্রিয়েটিভিটির মতো এরকম মজার সাবজেক্টই থাকতে পারে না, যদি সত্যিকার অর্থে কোনো স্টুডেন্ট বা কোনো শিক্ষার্থী বা কোনো লার্নার সঠিক পথে এটা শেখার চেষ্টা করে, সঠিক উদাহরণ, সঠিক সিনারিও, সঠিক ইমাজিনেশন, সঠিক থিঙ্কিং লেভেল। ঠিক এর উল্টা কথা হচ্ছে যদি কেউ না বুঝে মুখস্থ করতে যায়, তার মতো মানে বিপদ সংকুল আর কেউ হবে না, কারণ মুখস্থ করে সে কিছুই লিখতে পারবে না। বিশেষ করে কোয়ান্টাম মেকানিক্স, রিলেটিভিটি এন্ড কসমোলজি, নিউক্লিয়ার ফিজিক্স, এই তিনটা সাবজেক্টে মানে যদি কেউ ওই যে ফটোকপিক ব্রেন ছাড়া, ফটোকপিক ব্রেনও পারবে না, আই এম ইন ডাউট, ফটোকপিক ব্রেন যাদের আছে তারাও পারবে না। উল্টোটা বলি, যদি সিকুয়েন্সিয়ালি কেউ বুঝে বুঝে সামনের দিকে যায়, যখন সে মজা পেয়ে এবং স্টেপ বাই স্টেপ আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে প্রসিড করবে, তখন দেখবা যে ওর মতো মানে অত আনন্দ নিয়ে কেউ ফিজিক্স পড়ছে না। This is the difference between proceeding with understanding and without understanding. ক্রস চিহ্নটা কেন দিলাম? ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি, কেন দিলাম? কারণ স্যার এটা যদিও স্যার চিরায়ত ভাবে মানে স্যার প্রমাণিত, কিন্তু স্যার আসলে এটা পসিবল না। কারণ স্যার আলুর ব্যাগের থেকে অন্য কোনো ব্যাগ স্যার বেশি হতে পারে না স্যার, সর্বোচ্চ স্পিড হচ্ছে আলুরই স্যার। তো এখানে দেখা যাচ্ছে স্যার আলুর ব্যাগ সমান সমান কোন একটা এয়ার ব্যাগ এবং প্লাস যে ব্যাগটা, সেটা হতে পারে না স্যার। না, ওর কথা ছিল সি ইকুয়াল টু সি প্রাইম। জি স্যার। সেখানে দেখতে পাচ্ছি সি ইজ ইকুয়াল টু সি প্রাইম প্লাস সামথিং। তার মানে কি? তার মানে বোঝা যাচ্ছে when the photon is in moving frame of reference, photon is getting slower than when it was in the stable frame of reference. This is completely untrue and unproven, unacceptable. তার মানে কি? there is a major limitations in the concept of classical physics. আলোর বেগ কখনোই কোনো কাঠামোতে তার বেগ পরিবর্তন হতে পারে না, এটা শূন্য মাধ্যমে তার বেগ একই থাকবে, কাঠামো যাই হোক না কেন। তাহলে আমরা আবার একটু বইয়ের দিকে যাই সময় পেরিয়ে। আসলে এগুলো এত মজার জিনিস, এটা 2-3 ঘন্টা একটানা ক্লাস দিতে পারলে তখন একটা জিনিস পেয়ে যাবে। এগুলো আমি সব তাহলে জড় পোষণ কাঠামো, যেখানে যে কাঠামো একটা কাঠামো আর একটা কাঠামোর সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হলে পারস্পরিক সাপেক্ষে, বারবার এটা মনে রাখবে, স্থির কাঠামো সাপেক্ষে গতিশীল কাঠামো নো, which one is stable? How do you know? তুমি ট্রেনের মধ্যে আছো, তুমি নিজেকে স্থির ভাবলে ডেফিনেটলি তুমি যাকে দাঁড় করিয়ে রেখেছো সে হচ্ছে গতিশীল, কারণ সেটা রিলেটিভ এবং তুমি তোমার সাপেক্ষে বলছো, তুমি তোমার সাপেক্ষে বলতেই পারো, একদম বলতে পারো তুমি, এবং দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ম্যাথমেটিক্যালি অ্যাকসেপ্টেবল, অবশ্যই ট্রু।
তুমি এখন আর্থ সার্ফেসে রয়েছে সেই জন্য কথাটা বলতে পারছো, কারণ স্থানগুলো তুমি চিনো, এটা চট্টগ্রাম, এটা ময়মনসিংহ, এটা মুন্সিগঞ্জ। কিন্তু তুমি যখন স্পেসে থাকবে তখন তো এই ল্যান্ড নাই। তুমি যখন মহাবিশ্বের মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, মহাশূন্যে তুমি ভাসমান অবস্থায় আছো, তুমি দেখতে পাচ্ছ যে তোমার সহযাত্রী আরেকজন যে ছিল অন্য স্পেস ক্রাফটে ছিল, সে তোমার থেকে দূরে চলছে। হাউ টু ডিফাইন দ্যাট হু ইজ মুভিং? ইউ ডোন্ট হ্যাভ এনি রেফারেন্স পয়েন্ট। চারিদিকে কোনো স্টেবল কোনো পয়েন্ট নাই, তুমি কি করে ডিফাইন করবে তুমি দাঁড়িয়ে আছো নাও দাঁড়িয়ে আছে? Covering classification site, covering certification, covering classification site, covering ঢুকলো? site, covering classification site, covering মজার জায়গাটা মাথায় ঢুকলো কিনা যে এত কথা বলার মানে কি? site, appearance, জি স্যার, মোটামুটি translucency, জি স্যার। translucency, যেখানে কোনো রেফারেন্স করার কোনো সুযোগ নাই, covering কোনো চট্টগ্রাম বন্ধ রেলওয়ে জাংশন নাই, বা ঢাকা বিমানবন্দর স্টেশন নাই, কমলাপুর স্টেশন, কিচ্ছু নাই। ইভেন আমার আশেপাশে আমি কাউকে দেখতেই পাচ্ছি না। মহাশূন্যে ও কি বলে আইসোলেশনে আছি। আমার আশেপাশে আমি কাউকে লোকেট করতে পারছি না, এবং সেটা অপ্রাসঙ্গিক মনে। কি দেখতে পাচ্ছি যে আমরা দুটো স্পেস ক্রাফট বা দুটো স্যাটেলাইটে দুজন ছিলাম, কিছুক্ষণ আগে একসাথে ছিলাম, এরপরে দুজনের মধ্যে সেপারেশন তৈরি হচ্ছে। আমি গতিশীল কিনা সেটা বুঝতে গেলে আমি বাইরে হাত বের করলে বাতাস লাগছে কিনা সেটা বুঝতে পারলে আমি বুঝতে পারবো। আমি তো তাও বুঝতে পারবো না, বাতাস নাই তো। So how to predict, how to estimate? সুতরাং definitely we always stay in relative concept. If you think the problem as a universal issue, definitely